প্রিয় প্রণয়নী এক পর্ব নাম্বার ২ লেখনীতে জান্নাত নুসরাত। মেহেরুন্নেসা মাসি তাড়ানোর মতো নাসির সাহেবের কথা উড়িয়ে দিলেন। ভেঙচি কেটে বললেন, আমি কানে শুনবার পারি না, তাই তো এই রিংটন দিছি। তোমারে বেশি কথা কইবার লাগবো না। এই রিংটনের সমস্যা হলে তুমি কানে তালা লাগাইয়া লও। নাসির সাহেব কথা বাড়ালেন না। প্লেট থেকে ডিম ভাজিকে ছুরি দিয়ে কেটে 3 পিস করলেন। 1 পিস ইসরাতের প্লেটে, 1 পিস নুসরাতের প্লেটে দিয়ে দিলেন। মেহেরুন্নেসার মোবাইলে আবার কল আসলো। তিনি ফোন ধরে মোবাইল টেবিলের ওপর পানির গ্লাসের সাথে রাখলেন ভর দিয়ে। ওপাশ থেকে হেলাল সাহেব বললেন, আসসালামু আলাইকুম আম্মা। ওয়ালাইকুম আসসালাম। আম্মা ভালো আছেন? মেহেরুন্নেসা খাবার খাওয়া রেখে বললেন, বাবা তুমি কি লান আসো? যেরকম দেখছেন। হেলাল সাহেবের পাশ থেকে ফিসফিস করে বলল, পাপা বলে দাও না। মেহেরুন্নেসা কপালে ভাঁজ ফেলে বলেন, কি কইবা হেলাল? হেলাল সাহেব ধমক দিলেন কাউকে, তারপর ভিডিওর দিকে তাকিয়ে বলেন, আম্মা একটা কথা বলার ছিল। এত হিয়ালি না কইরা আসল কথা কও আব্বা। ওপাশের ছেলেটা হয়তো বিরক্ত হলো। হেলাল সাহেবের হাত থেকে মোবাইল টেনে নিয়ে নিজের কাছে বড় গলায় সালাম দিল। মেহেরুন্নেসা সালামের উত্তর দিলেন। জিজ্ঞেস করলেন, কি হয়েছে আরশ? আরশ নাম শুনতেই নুসরাতের কপাল গাঢ় ভাঁজ পড়ল। ইসরাতের দিকে আর চোখে তাকাতেই দেখলো ইসরাতও তার দিকে তাকিয়ে আছে। ইশারায় 2 বোন কিছু কথা বলে নিয়ে নিজে নিজে খাবার খেতে ব্যস্ত হলো। আরশ গম্ভীর গলায় ফোনের ওপাশ থেকে বলল, দাদি 2 দিন পর পাপা দেশে আসছে। এটা বলতে গিয়ে পাপা বারবার থেমে যাচ্ছে। আপনাদের সবাইকে না জানিয়ে আসতে চাইছিলেন, তাই আমি জোর করে পাপাকে দিয়ে কল দিয়ে জানিয়ে দিলাম। নুসরাতের কপালে ভাঁজ শীতল হলো। হেলাল সাহেব দেশে আসার কথা শুনে নুসরাতের মেরুদণ্ড দিয়ে বয়ে গেল আলাদা ধরনের শিরশিরানি বাতাস। হাতের রুম ধীরে ধীরে খাড়া হয়ে গেল। নুসরাত অবাক চোখে তাকিয়ে নিজের হাত পায়ের অস্বাভাবিক কম্পন দেখল। ততক্ষণে খাবার টেবিলে এক প্রকার হইচই লেগে গেছে। সবাই খাবার খাওয়া থামিয়ে একের পর এক প্রশ্ন করেই চলেছে। মেহেরুন্নেসার চোখ অশ্রুসিক্ত। সাদা শাড়ির কোণে দিয়ে চোখের জল মুছলেন। আরে দাদি কাঁদছো কেন? এই জন্য পাপা তোমাকে জানাতে চায়নি। আরও সে নিরেট গলার স্বর। মেহেরুন্নেসা চোখ মুছে নিয়ে হাসলেন। জিজ্ঞেস করলেন, তোরা আইবি? উচ্ছ্বাস গলা নিয়ে আরেকটা ছেলে বলে উঠল, আসলে কি আমাদের বিয়ে দিবে? মেহেরুন্নেসা উচ্চ শব্দে হাসলেন। হেলাল সাহেব চোখ পাকালে ছেলেটার দিকে, আচ্ছা দিমুনে সুন্দর দেখা একটা মায়ের সাথে তোর আর জাইয়ানের বিয়া, তোরা আসবি? আমি আর ভাইয়া এখন শিওর না। আরও সে শিওর না শুনে ঝিমিয়ে পড়া নুসরাত শয়তানি হাসি দিল। উৎফুল্ল হয়ে নাস্তা করতে লাগলো। হেলাল সাহেব বলেন, আম্মা নাস্তা করছো? অয় ওদের ওখানে কয়টা বাজে? এই তো 5টার আশেপাশে। নামাজ পড়ছো তুমি? মেহেরুন্নেসা মাথা নাড়লেন। হেলাল সাহেব জিজ্ঞেস করলেন, বাড়ির সবাই কেমন আছে? দাঁড়া দেখাই। মেহেরুন্নেসা ব্যাক ক্যামেরা করতেই নুসরাতের প্লেট নিয়ে উঠে দাঁড়ালো। পেছন পেছন ইসরাতও উঠে দাঁড়ালো। 2 জন প্লেট নিয়ে অগ্রসর হলো কিচেনের দিকে। মেহেরুন্নেসা পিছু ডাকলেন, এই সেমরি কই যাও? তোমাকে আব্বার সাথে কথা কও। 2 জনের একজন পিছন ফিরে তাকালো না। তাদের বইয়েই গেছে ওনার সাথে কথা বলবে। নাসির সাহেব নুসরাতকে ডাকলেন, নুসরাত। নেই, উত্তর নেই। আরশ কপালে ভাঁজ ফেলে তাকিয়ে রইল। চোখ ছোট্ট ছোট্ট করে নুসরাতের পরনের কাপড় সকলের আগে নোটিশ করলো। দাঁত দিয়ে ঠোঁট কামড়ে চেয়ে রইল। যেদিকে দিয়ে 2 বোন গিয়েছে ওই দিকে। সৈয়দ বাড়িতে আজ আলোড়িত হয়ে আছে এক প্রকার খুশি জমে। বাড়ির 3 কর্ত্রী ছাড়িয়ে ছিটিয়ে কাজ করছে। একজন রুম পরিষ্কার করছেন, তো অন্যজন কিচেন সামাল দিচ্ছেন, তো আরেকজন আসবাবপত্র বের করে ডাইনিং টেবিল সুন্দর করে সাজাচ্ছেন। মেহেরুন্নেসা পানি চিবোতে চিবোতে সব কিছু তদারকি করছে। বোধে দেখিয়ে দিচ্ছেন কিভাবে কি করতে হবে। বাড়ির মহিলারা কাজ করতে থাকলে ও এই বাড়ির 4 মেয়ে এটে আছে 3 জন নিজেদের রুমে। 4 জনের একজনও নিজেদের রুম থেকে বের হয়ে এসে সাহায্যে হাত বাড়িয়ে দিল না মা চাচিদের।
বাড়ির 3 কর্ত্রীর সব কাজ নিজেরাই সামাল দেওয়ার চেষ্টা করছেন। অনেকক্ষণ পর নাসমিন বেগম কিচেন থেকে ঝিম্মানো পায়ে বেরিয়ে এসে বসলেন ধপ করে ছোপার ওপর। মৃদু কণ্ঠে ঝর্ণা বেগমকে ডেকে উঠলেন, সে যা তোর গিয়ে দেখে আয় মেয়েগুলো কি করছে, আর গোসল না করলে বল তাড়াতাড়ি গোসল করার জন্য। তোদের ভাই একটু আগে ফোন দিয়ে বলল লন্ডনে ফ্লাইট কিছুক্ষণ আগে ল্যান্ড করেছে। ঝর্ণা বেগম হাতে ওড়না মুছতে মুছতে বের হয়ে আসলেন স্টোর রুমের দিকে। ডাইনিং রুমে দাঁড়িয়ে শব্দ করে শ্বাস ফেলে দ্রুত পায়ে এগিয়ে গেলেন উপরের তলার দিকে। রুমের বাইরে দাঁড়াতেই কানে আসলো দুই বোনের ফিসফিসি কণ্ঠে কথা বলার শব্দ। সেদিকে কান না দিয়ে ঠকঠক করে শব্দ করলে দরজার ওপর। ভিতর থেকে ইসরাতের গলা ভেসে আসলো, ভিতরে আসো। পারমিশন আসতেই ছটপট ভেজানো দরজা ঠেলে ভিতরে প্রবেশ করেন ঝর্ণা বেগম। ইসরাত আর নুসরাত তার দিকে তাকিয়ে আছে। ঝর্ণা বেগম ভিতরে প্রবেশ করতেই চোখাচোখি হলো তার সাথে দুই বোনের। ওদের দিকে তাকিয়ে মুচকি হাসলেন ঝর্ণা বেগম। ঠোঁট ভিজিয়ে নিয়ে জিজ্ঞাসা করলো, কি করছো দুজন? ইসরাত পিছনের দিকে সরে বসতে বসতে বলল, এই তো ছোট ফুপির বিয়ের ভিডিও দেখছি। ঝর্ণা বেগম বিছানায় বসে ওড়নার সাজে কপালে ঘাম মুছলেন। হালকা হেসে জিজ্ঞেস করেন, এই সময় দেখছো কেন? নুসরাত বিছানায় শুয়ে পা নাড়াতে নাড়াতে জিজ্ঞেস করলো, বিয়ের ভিডিও দেখতে হলেও কি সময় দেখে দেখতে হয়? ঝর্ণা বেগম কপাল কুচকাল। নুসরাতের দিকে কুচকানো কপাল নিয়ে চেয়ে আওড়ালেন, তুমি এরকম কেন? একটা প্রশ্ন করে ঘুরিয়ে আরেকটা প্রশ্ন ফিরিয়ে দাও। নুসরাত মাথার নিচে দুহাত রেখে আরাম করে শুয়ে আওড়ায়, কারণ আমি এরমই, তাই আমি এরম। ইসরাত ল্যাপটপের দিকে ইশারা করে ঝর্ণা বেগমেরকে ছোট্ট 3টি বাচ্চাকে দেখে জিজ্ঞেস করে, এই ছেলেটাকে? কোন ছেলে? ওই যে ফুপ্পির ডান পাশে যে দাঁড়িয়ে আছে। ও ও ও তো আরশ, তোমাদের বড় বাবার ছেলে। ওকে চিনতে পারছো না? বিরক্ত নিয়ে ইসরাত বলে, চিনতে পারবো কি করে? কথা হলে তো চিনতে পারবো, লাস্ট 12 বছর আগে দেখা হয়েছে। কথা মেবি হয়েছে লাস্ট 12 বছর আগে। চেহারার নকশা কেমন ছিল তাই ভুলে গেছি। নুসরাত হে হে করে হাসতে হাসতে আড়ালো। ভ্যাসকানো মার্কা মানচিত্রের মতো চেহারা ছিল। ঝর্ণা বেগম মৃদু হাসলেন নুসরাতের কথায়। সতর্ক করে বললেন, মেজো আপার কানে গেলে নুসরাত তোমার পিঠে দুঘা পড়বে, মনে রেখো। ইয়া আল্লাহ, দেখো তোমাদের গোসল করার জন্য বলতে এসে গল্প করতে বসে গিয়েছি। যাও যাও গোসল করতে যাও, মেজো আপা পরে আমাকে বকবে। ঝর্ণা বেগমকে পিছন থেকে ডেকে উঠল নুসরাত। বৌমা। ঝর্ণা বেগম মাথা ঘুরিয়ে ধীর কণ্ঠে বলেন, নুসরাত জিজ্ঞেস করলেন, কয়টা ফ্লাইটে আসবেন দ্য গ্রেট সৈয়দ হেলাল সাহেব অ্যান্ড হিজ সন্স? ঝর্ণা বেগম বললেন, ওদের লন্ডনের ফ্লাইট 10 মিনিট আগেই এসে পৌঁছেছে। মেজো ভাই কল করে বললেন। নুসরাত ঘড়ির দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো, এখন কয়টা বাজে বৌমা? ঝর্ণা বেগম বিরক্ত নিয়ে বললেন, ঘড়ির দিকে তাকিয়ে থেকে জিজ্ঞেস করছো কয়টা বাজে? তোমাকে নিয়ে আর পারা যায় না। নুসরাত নাক মুখ ফুসকে বলল, বলো না কয়টা বাজে। এত কথা বলো না তো, তুমি তো জানোই আমি বেশি কথা বলা পছন্দ করি না। ঝর্ণা বেগম ভেঙচি কাটলেন নুসরাতকে। ঝটপট রুমের বাইরে বের হতে হতে গলার আওয়াজ বাড়িয়ে পড়েন, 1:15। ঝর্ণা বেগম বের হওয়ার আগে ইসরাত আবারও পিছু ডেকে জিজ্ঞেস করলো, লন্ডনের ফ্লাইটে ওরা আসবে কেন? ঝর্ণা বেগম মাথায় হাত রেখে ঈশ্বর চোখ কুচকে বললেন, আরে বোকা মেয়ে, ফ্রান্স থেকে আসলে সোজা ঢাকায় আসতে হবে। ফ্রান্সের ফ্লাইট সিলেটে এখনও করা হয়নি, কিন্তু ট্রানজিট ফ্লাইটের মাধ্যমে আসা যায়। তাই ওরা ফ্রান্স থেকে 2 ঘন্টা জার্নি করে লন্ডন আসছে, এরপর সরাসরি সিলেট আসছে, বুঝছো? এবার আমি যাই। ইসরাত আবার বলল, 1 মিনিট, ওরা চাইলে তো সোজা ঢাকা চলে আসতে পারতো, তাহলে এত পিছিয়ে আসার মানে কি? ঝর্ণা বেগম নিচু স্বরে বলল, ওসব তোমাদের বড় বাবার কারসাজির নিম্নমানের একটা উদাহরণ। এরপরে কি কি হয় শুধু দেখো। আর কিছুক্ষণ পর তো এখানে এসেই পড়বে, তখন দেখে নিও। ঝর্ণা বেগম কথা শেষ করে বের হয়ে যাওয়ার পর নুসরাত ইসরাতকে ধাক্কা দিল গোসলে যাওয়ার জন্য। ইসরাত নুসরাতকে ধাক্কা দিল। নুসরাতকে
একজন আরেকজনকে ধাক্কা দিতে থাকলো গোসলে যাওয়ার জন্য। কিছুক্ষণ পর হার মেনে গোসল করতে চলে গেল ইসরাত। বিছানার মধ্যে অলস ভঙ্গিতে পড়ে রইল নুসরাত। বোঝা গেল গোসল করার কোনো তাড়া নেই আর তার। রুম থেকে চিৎকার করে ইসরাতের উদ্দেশ্যে বলল, 1 ঘন্টা হওয়ার আগে গোসল থেকে বের হবে না, বের হলে তোকে বারান্দায় ঝুলিয়ে রাখবো রেলিংয়ের সাথে। দোতলা থেকে হেলে দুলে সিঁড়ি পেয়ে নুসরাত ড্রয়িং রুমে আসলো। মেহেরুন্নেসাকে পান বানাতে দেখে এগিয়ে গেল তার দিকে। তারপরই কোনো আগাম বার্তা ছাড়া ধুপ করে মেহেরুন্নেসার নিকট গিয়ে গায়ে গা লাগিয়ে বসে গেল। মেহেরুন্নেসা কিঞ্চিত বিরক্ত হলেন। নুসরাতের এরকম ঘষাঘষি দেখে বিরক্ত নিয়ে বলেন, এই তুই আমার লগে লাইগা বইসস কে? নুসরাত হাসলাম। মেহেরুন্নেসা আরও একটু গা ঘেঁষে বসে কর্কশ কণ্ঠে বলল, আরে বুড়ি, এত তেজ দেখাও কেন? যেভাবে চ্যাট করে উঠতেছো মনে হচ্ছে আমাকে একটা বিয়ে দিয়ে রাখছো। এখন আমি জামাইয়ের ঘরে রাইখা আইসা তোমার সাথে ঘষাঘষি করছি। হ্যাঁ। মেহেরুন্নেসা তেতানো মেজাজ নিয়ে তেরসা গলে জিজ্ঞেস করলো, তোরে বিয়ে করবো কেডা? নুসরাত হা হা করে হাসলো। দুহাত দুদিকে মেলে বলল, আমাকে বিয়ে করার জন্য কি লোক কম পড়েছে? একটু বাইরে তাকালে দেখতে পাবে আমার জন্য কত বলা মজনু হয়ে ঘুরতেছে। মেহেরুন্নেসা মুখ বাঁকিয়ে বলেন, আইসে তোর জন্য পোলা মানুষ দিব না হইয়া ঘুরব। ওই মজনুই তোর জন্য দিবানা হইব, আর কেউ হইব না, বুঝছস? উফ দাদা, এরকম করছো কেন? তাহলে কি রকম করুম? তোর সাথে বইলা দে আমারে। ভালোবেসে আদর করে কথা বলবে, এরকম করবে না। শুধু চিরবির করে উঠো কেন? মনে হয় তোমার উপর কেউ গুঁড়া মরিচ ছিটিয়া দিয়েছে। মুখ কিছুটা বাঁকিয়ে মেহেরুন্নেসা বললেন, ওরে আমার নবাবজাদি, ওনার সাথে আদর করে কথা বলতে হবে। নুসরাত কিছুক্ষণ চুপ করে বসলো। তারপর আরও একটু মেহেরুন্নেসার দিকে এগিয়ে গিয়ে কানের কাছে ফিসফিস করে ডেকে উঠল, দাদা। মেহেরুন্নেসা নুসরাতকে ঠেলে সরিয়ে দিয়ে অনীহার সহিত বলেন, কি দাদা? আমি তোর দাদি, এই কথা কতবার মনে কইরা দেওয়ার লাগবো? নুসরাত মেহেরুন্নেসার কথায় কান না দিয়ে বিরক্ত করার জন্য আবার ভেঙিয়ে বলে ওঠে, আচ্ছা মনে থাকবে দাই। এভাবে বলে গান শুরু করলো। কিছুক্ষণ পর মুখ শক্ত করে নিয়ে সিরিয়াস হয়ে গেল। তারপর মেহেরুন্নেসাকে জিজ্ঞেস করলো, দাদা, আজ শুনলাম তোমার নাতিরা নাকি দেশে আসছে। মেহেরুন্নেসা নুসরাতের থেকে সরে বসতে বসতে বললেন, তো কি হয়েছে তোর? ঈর্ষা করছিস নাকি আমার নাতিকে? নুসরাত ভেঙচি কাটলো, মুখ বাঁকিয়ে বলল, আমি কেন ঈর্ষা করব তোমার নাতিদের? আমার মনে হয় খেদে কাজ নেই। এসব ঈর্ষা করা থেকে আরও বড় বড় কাজ আমার কাছে আছে। সামান্য ঈর্ষা করে আমি এই নুসরাত আমার টাইম ওয়েস্ট করি না। মেহেরুন্নেসা নুসরাতের কথায় ফোরন কেটে বললেন, কাজ তো নাই তোর, সারাদিন নাচানাচি করিস, কোনো কাজ কাম তো করিস না। বিয়ের পর জামাইয়ের বাড়ি গিয়া কি করবি? যখন ধাক্কা দিয়া বাহির কইরা দিবেন তখন বুঝবা আসল মজা। নুসরাত হাসতে হাসতে মেহেরুন্নেসার গায়ে ঢলে পড়ল। হাসির তোরে মৃদু কণ্ঠে আড়ালো, আরে বুড়ি, চিন্তা করো না, আমার কাছে একটা আইডিয়া আছে। আর কাজকাম না করলেও জামাইয়ের বাড়ি থেকে বের করে দিতে পারবে না। প্রকুশকে জিজ্ঞেস করলেন মেহেরুন্নেসা, কিভাবে? তোমার ছোট নাতিকে বিয়ে করে নিব। কথাটা বলে হা হা করে হাসতে লাগলো নুসরাত। আবার হাসতে হাসতে মেহেরুনের গায়ে ঢলে পড়ল। মেহেরুন্নেসা বিরক্ত হয়ে নুসরাতকে ঠেলে দূরে সরিয়ে দিলেন। হাত উঁচু করে বললেন, গা ঘেঁষাঘেঁষি করবি না, আরেকবার করলে খুব খারাপ হইব তোর সাথে। মেহেরুন্নেসা কথায় পাত্তা দিল না নুসরাত। হেসে উড়িয়ে দিল মাছি তাড়ানোর ভঙ্গিতে। গোসল শেষ করে ইসরাত উপরতলা থেকে নিচতলায় নামছিল। মেহেরুন্নেসা ইসরাতকে খেয়াল করে বলল, আমার সোনা নাতনিরা আইসে। ওর মতো হইতে পারিস না, সারাদিন শুধু হা হা হি হি করিস। নুসরাত একবার বোনের দিকে তাকালো তো একবার দাদির দিকে তাকালো। দাদির মুখ খুশি খুশি। নুসরাত তার কারণও জানে, এত হাসি কেন মেহেরুন্নেসার মুখে। মেহেরুন্নেসা হাত বাড়িয়ে ইসরাতকে টেনে এনে নিজের পাশে বসালেন। ইসরাতের দিকে ইশারা করে বললেন, ওর মতো কাপড় পরতে পারিস না, সারাদিন বেড়া ছেলের মতো ঘোরাঘুরি করিস, তোরা বিশ্রী দেখতে লাগে।
নুসরাত বোনের কাপড়ের দিকে তাকালো। হালকা নীল রঙের 3 পিস পরিধান করেছে, সাথে ম্যাচিং ওড়না ও সালোয়ার পরেছে। প্রসাধনীর ছোঁয়া নেই, গোলাকৃতি সাদা মুখটা। ইসরাতের দিকে অদ্ভুত দৃষ্টিতে কিছুক্ষণ তাকিয়ে থেকে হা হা করে হেসে উঠল। হাসার সাথে নিজের গায়ে 2-1টা থাপ্পড় মারল। কাউকে থাপ্পড় মেরে মেরে জিজ্ঞেস করলো, তোকে দেখতে আসছে নাকি যে এত সুন্দর করে সেজেগুজে ঘুরছিস? আঙুল তুলে ইসরাতকে ভেঙে হা হা করে হাসতে লাগলো। মেহেরুন্নেসা হাত তুলে নুসরাতের বাহুতে আঘাত করলো। রাগী কণ্ঠে বলে, এই তুই আমার নাতনিটারে নিয়ে হাসছিস কেন? চুপ, হাসি বন্ধ কর। হাতে মার খেয়ে মুখ বন্ধ করে নিল নুসরাত, কিন্তু হাসি থামলো না। হাত দ্বারা মুখ থেকে মুচকি মুচকি হাসতে লাগলো। এটা তার অভ্যাস। কেউ হাসতে মানা করলে বা সিরিয়াস মোমেন্টে তার হাসি ঠোঁটের নিচে আটকায় না, ঠুস করে বের হয়ে আসে দাঁতের ফাঁক গলে। তাই এবারও তাই হলো। মৃদু শব্দে হি হি করে হেসে উঠল। মেহেরুন্নেসা ভ্রু কুঞ্চিত করে বলেন, দেখালো বেলহাজটার অবস্থা, আর মার খায়াও হাসতেছে। নুসরাত ইসরাতের দিকে হাসি থামিয়ে তাকালো কিছুক্ষণ। 2 বোন চোখাচোখি করে নিয়ে উপর নিচ মাথা নাড়ালো। তারপর আকাশ বাতাস কাঁপিয়ে 2 বোন হা হা করে হাসতে লাগলো। মেহেরুন্নেসা মুখ খুলে তাকিয়ে ইসরাতকে দিকে মিনমিন করে বললেন, তুইও? দুপুর 2টায় সৈয়দ বাড়ি এক এক করে 3টা গাড়ি প্রবেশ করলো। পার্কিং এরিয়ায় গাড়ি পার্ক করার পর প্রথম গাড়ি থেকে নামলেন লুৎফা বেগম, ওনার 2 ছেলে মেয়ে, ছোট মেয়ে মোমো চৌধুরী এবং মেজ মেয়ে আশিকা চৌধুরী। দ্বিতীয় গাড়ি থেকে নামলেন লুৎফা বেগমের বড় মেয়ে সাজিদা চৌধুরী, তার স্বামী শুভ মির্জা এবং ছেলে শুভ্র মির্জা। তৃতীয় গাড়ি থেকে নেমে আসলেন মাহমুদা এবং ওনার স্বামী সরোয়ার। এই দম্পতির কোনো সন্তান নেই। সৈয়দ বাড়ির সবাই দরজার সামনে এগিয়ে গেলেন মেহমানদের এগিয়ে নিয়ে আসার জন্য। বাড়ির মেজকর্ত্রী নাজমিন বেগম, বাড়ির সেজকর্ত্রী ঝর্ণা বেগম এবং বাড়ির ছোট্ট কর্ত্রী রোহিণী বেগমের সাথে ইসরাত, আনিকা, আহান, আরিশা। নাজমিন বেগম চোখ ঘোরালেন সবার দিকে, কাউকে খুঁজলেন বাড়ির মানুষের ভিড়ে, কিন্তু কাঙ্ক্ষিত ব্যক্তিকে হয়তো খুঁজে পেলেন না। তাই না খুঁজে পেয়ে মুখে অসন্তোষ ভাব সে উঠল নাজমিন বেগমের। ইসরাতের কাছে এসে ফিসফিস করে জিজ্ঞেস করলেন, নবাবজাদি কই? ইসরাত মায়ের দিকে শান্ত চোখে তাকিয়ে নম্র কণ্ঠে বলল, রুমে। ছোট্ট করে জবাব দিল। বাড়তি কোনো শব্দ ব্যয় করলো না। বাড়তি শব্দ ব্যয় করলে আরও একটা কথা বাড়বে, আর সে এখন বাড়তি কথা বলতে চাচ্ছে না। তাই তার জবাব টুকরো মাত্র। নাজমিন বেগম আদেশ দিলেন, যা ওকে টেনে নিয়ে আয়। ইসরাত আবার ছোট্ট শব্দে আচ্ছা বলে চলে গেল দোতলায়। নাজমিন বেগম অপেক্ষা করতে লাগলেন 2 মেয়ের, কিন্তু দুজনের একজনও নিচে আসলো না। নাজমিন বেগম বিড়বিড় করে বলেন, ওই বোকাটা মনে হয় নিজের সাথে বসিয়ে রেখে দিয়েছে, আসতে দিচ্ছে না। একে নিয়ে আমি কি করব? সকল বাসায় প্রবেশের পর কুশল বিনিময় করলেন। সবাইকে ড্রয়িং রুমে বসানো হলো। বাড়ির কর্ত্রীরা এক এক করে নাস্তা দিতে শুরু করলেন মেহমানদের। এর মধ্যে নাসির সাহেব কল আসলো আবার। নাসির সাহেব বললেন, আমরা ইতিমধ্যে বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি, আধ ঘন্টা লাগবে বাসায় পৌঁছাতে বলে ফোন রেখে দিলেন। নাসিম বেগম নিচতলা থেকে তাড়া দিলেন যে যে গোসল করে নিতে। আনিকা ড্রয়িং রুম থেকে নিজের রুমের দিকে চলে গেল রেডি হওয়ার জন্য। নাসরিন বেগম যাদের উদ্দেশ্যে বলেন, সেজো আমি একটু আসছি, তুই আমার ছোট্ট একটু এই পাশ সামলা। রোহিণী বেগম বলেন, আচ্ছা মেজো আপা তুমি যাও, আমরা সামলে নিচ্ছি। নাজমিন বেগম দোতলায় সবার প্রথমের বেডরুমে গেলেন। গিয়ে খেয়াল করলেন ইসরাত মোবাইলে ফেসবুক স্ক্রল করছে, আর নুসরাত বিছানার নিচে দিকে মাথা দিয়ে বিছানার ওপর দিকে পা রেখে শুয়ে আছে, আর কাকের মতো কাকা করে গান গাইছে। জানতো যদি নুসরাত রানী বাঁচবে কদিন, মানায় তো 5তলা বিল্ডিং করিয়া রঙিন। নাজমিন বেগমের ধমকের স্বরে নুসরাতের গান মাঝখানেই বলে উঠলেন, এই তুই এখনো গোসল করিসনি? এই যা গোসল করতে। হাত তুলে মারার জন্য এগিয়ে গেলেন বিছানার দিকে নাজমিন বেগম। আরে মা যাচ্ছি বলে নুসরাত এক লাফে বিছানা থেকে নেমে বাথরুমের দরজা দিয়ে ভিতরে ঢুকে গেল। তারপর শক্ত হাতে শব্দ করে দরজা লাগিয়ে দিল নাজমিন বেগমের মুখের ওপর। ইসরাতদের দিকে তাকিয়ে নাজমিন বেগম বলল, কাপড় চেঞ্জ কর, কাবার থেকে নতুন কাপড় পরে নিবি।
ইসরাত শান্ত গলায় কিছুটা বিরোধিতা করে বলে, আম্মা এটা তো নতুনই। নাসরিন বেগম কঠোর স্বরে বললেন, চেঞ্জ করতে বলেছি মানে চেঞ্জ করবি। আমি তোমাকে আদেশ দিয়েছি, জিজ্ঞেস করিনি ইসরাত। ইসরাত হ্যাঁ ভঙ্গিতে মাথা নাড়ালো। সন্তুষ্ট হয়ে নাসরিন বেগমের কিচেন চলে গেল। নাসরিন বেগম চলে যেতেই ওয়াশরুমের দরজা খুলে মাথা বের করল নুসরাত। রুমের চারদিকে মাথা ঘুরিয়ে দেখলেন নাসরিন বেগম আছে কিনা। ওয়াশরুমের দরজার সামনে দাঁড়িয়ে কুকু করে শব্দ করে বের করলো মুখ দিয়ে। নুসরাত এই রকম অদ্ভুত শব্দ বের করে দেখা দেখি ইসরাত মাথা ঘুরিয়ে ওয়াশরুমের দিকে তাকালো। প্রকোষকে জিজ্ঞাসা করলো, কি হয়েছে? নুসরাত জিজ্ঞেস করলো, আম্মা চলে গেছে? ইসরাতের বলতে দেরি হয়েছে। লাফ দিয়ে বিছানার উপর নুসরাতের আসতে দেরি হয়নি। নুসরাতকে বিছানায় উঠে বসতে দেখে ইসরাত জিজ্ঞেস করলো, তুই গোসল করবি না নুসরাত? নুসরাত দুপাশ মাথা নাড়িয়ে বলল, না এখন করবো না। ইসরাত জিজ্ঞেস করলো, আবার? তো কখন করবি? মেহমান তো প্রায় চলে এসেছে। নাক সিটকে নুসরাত আওড়ায়, সন্ধ্যার সময় করব। আর এরা কিসের মেহমান? এদের আমি মেহমান মনে করি না। তুই একটু বেশি ইম্পর্টেন্স দিস এদের। চল ব্রো, চিল। এদের বেশি পাত্তা দিবি না, পাত্তা দিলেই মাথায় চড়ে বসবে। সো বি কেয়ারফুল। ইসরাত নুসরাতের কথায় কোনোরূপ বিরোধিতা না করে বলল, আচ্ছা। কথা শেষ হওয়ার পর নিচে গাড়ি আসার শব্দ হলো। দুই বোন নিজেদের দিকে তাকিয়ে এমন ভাব করলো যেন ওরা কোনো মেহমান না। তারপর ঠাস করে বিছানায় শুয়ে সিলিং ফ্যানের দিকে তাকিয়ে থাকলো নুসরাত। আর ইসরাত মোবাইল স্ক্রল করতে লাগলো।